বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বুধবার। মহারাষ্ট্রের 288টি ও হরিয়ানার 90টি আসনের জন্য অনুষ্ঠিত হল ভোট গ্রহণ। সকাল থেকে ভোটারদের লম্বা লাইন ছিল ভোট গ্রহণ কেন্দ্রে। বুধবার ছিল মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ। মহারাষ্ট্রের 288টি এবং হরিয়ানার 90টি আসনে এদিন সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। 25 বছরের জোট ভেঙে মহারাষ্ট্রে এবার আলাদা লড়ছে বিজেপি শিবসেনা, অন্যদিকে ভেঙেছে কংগ্রেস এনসিপি জোটও। ফলে মহারাষ্ট্র বিধানসভা ভোটে লড়াই এবার পঞ্চমুখী, কারণ ভোট ময়দানে অন্যতম ফ্যাক্টর হতে পারে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। মহারাষ্ট্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4119 জন প্রার্থী। তার মধ্যে কংগ্রেসের প্রার্থী 287 জন, বিজেপির প্রার্থী 280 জন, শিবসেনা প্রার্থী দিয়েছে 282টি আসনে। 278টি আসনে লড়ছে এনসিপি। এমএনএস প্রার্থী দিয়েছে 219টি আসনে। ভোটারের সংখ্যা প্রায় 8,25,00,000। ভোট দিলেন বলিউড তারকারাও। This is our right. This is your duty. Please come out. Please vote like I just have and do your duty. You want to make a change in society, then you must come out and vote. एक्चुअली ये सेल्फ रियलाइजेशन होना चाहिए। एक्टर लोग या पब्लिक फिगर्स बोलते रहे वोट दो वोट दो वोट दो। आई थिंक इट्स नॉट सच अ थिंग टू डू। आई थिंक ये सेल्फ रियलाइजेशन सबको होना चाहिए एंड एज सून एज पीपल रियलाइज हाउ इम्पोर्टेंट इट इज टू वोट फॉर योर स्टेट, फॉर योर कंट्री एंड यू नो आई हैव ऑलवेज सेड, आई थिंक एवरीवन नोज, हम लोग वही बात बार बार बोलते रहते हैं कि इट्स योर राइट और वो राइट है जिससे आप डिमांड कर सकते हैं। এদিকে 90 আসনের হরিয়ানায় এবার কার্যত কংগ্রেসের অগ্নি পরীক্ষা। এখানে কংগ্রেসের পাশাপাশি বিজেপির অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী ওম প্রকাশ চৌটালার আইএনএলডি। এখানেও হরিয়ানা জনহিত কংগ্রেসের সঙ্গে জোট ভেঙেছে বিজেপির। হরিয়ানার ভোটার সংখ্যা প্রায় 1,63,00,000। उसको बुलाया है और निश्चित रूप से हमारी सरकार आएगी। I am BJP's Maharashtra party president. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। 15 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। সারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য পালিত হয় দিনটি। এ উপলক্ষে এদিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রবীণদের প্রতি অবহেলা হচ্ছে সামাজিক দিক থেকে অপরাধ, যা মানবাধিকার লঙ্ঘনের অপরাধের শামিল। তাই নবীনদেরকে প্রবীণ অংশের মানুষের প্রতি শ্রদ্ধাশীল করে তোলার আহ্বান রাখেন তিনি। এটা প্রাকৃতিক নিয়মেই হবে, এর থেকে রেহাই বা পরিত্রাণ পাওয়ার সুযোগ আমার আপনার কারণ নেই। বয়স বাড়বে, প্রবীণত্ব আমরা অর্জন করব, কিন্তু প্রবীণদের প্রতি যদি কোনো অবহেলা হয়, সেটা হচ্ছে সমাজের দিক থেকে অপরাধ। আমাদের নবীন প্রজন্মের ছেলে মেয়ে যারা, তাদের শৈশব থেকে তাদের ভাবনা, চিন্তা, চেতনায়, অনুভবে প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষিত করে তোলা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সমাজ কল্যাণ মন্ত্রী বিজিতা নাথ, আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে কয়েকজন বিশিষ্ট প্রবীণজনকে সংবর্ধনাও জানানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া নগর পঞ্চায়েত এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় বিশ্ব প্রবীণ দিবস উদযাপন 2014 এর অঙ্গ হিসেবে এক আলোচনা চক্র। প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী শহীদ চৌধুরী। প্রবীণদের সামাজিক সুরক্ষা ও মর্যাদা অগ্রাধিকারের ভিত্তিতে সুদৃঢ় করার লক্ষ্যে বিশ্ব প্রবীণ দিবস উদযাপন 2014 এর অঙ্গ হিসাবে সোনামুড়া নগর পঞ্চায়েত এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা চক্র। 1991 সাল থেকে বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়ে আসলেও সোনামুড়ায় এই প্রথম বিশ্ব প্রবীণ দিবস পালিত হলো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই আলোচনা চক্রের শুভ উদ্বোধন করেন রাজ্যের যুব কল্যাণ, ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। এদিনের আলোচনা চক্রে এছাড়া উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আবু তাহের,
মেলাঘর ডিসিএম জীবনকৃষ্ণ আচার্য, সোনামুড়া ডিসিএম শুভব্রত চক্রবর্তী, পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিরঞ্জন বণিক, সম্পাদক ভূপতিচরণ সরকার সহ অন্যান্যরা। মন্ত্রী শহীদ চৌধুরী প্রবীণদের অধিকার, সুযোগ ও তাদের উন্নয়নে সরকারের চেষ্টার বিষয়গুলি তুলে ধরে আলোচনা রাখতে গিয়ে বলেন, এই সমাজ ব্যবস্থায় আমরা লক্ষ্য করে প্রবীণরা অনেক দিক থেকে অবহেলিত, সব ক্ষেত্রে অনেক বক্তব্য শুনেছে। অফিস আদালত কোর্ট কাছারি এমনকি বাড়িঘরের মধ্যে তাদের যে যথাযোগ্য সম্মান, যথাযোগ্য মর্যাদা, সেই মর্যাদা পান না। প্রবীণ নাগরিকদেরকে অবহেলার পাত্র হিসেবে ট্রিট করে যথাযোগ্য মর্যাদা দেন না। প্রবীণরা যাতে সর্বক্ষেত্রে চলার পথে যথাযোগ্য মর্যাদা পান, তাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য সরকারিভাবে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আইনের ধারে কাছেও আমরা যাচ্ছে, যে সুযোগ সুবিধাগুলো সুরক্ষিত আছে, সুবিধাগুলো সেই সুবিধাগুলো পাওয়ার ক্ষেত্রেও বা ভোগ করার ক্ষেত্রেও যে অধিকার, সেই অধিকারটুকু দিতে চাইছে। ছোট দৃষ্টান্ত, যখন চলার পথে গাড়িতে উঠলে নিয়ম আছে, কিছু সিট গাড়ির মধ্যে রিজার্ভেশন থাকে বয়স্কদের জন্য, মহিলাদের জন্য। এদিনের আলোচনা চক্রে সোনামুড়ার বিভিন্ন এলাকা থেকে আগত প্রবীণদের উপস্থিতিতে গোটা টাউন হল ছিল কানায় কানায় পূর্ণ। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। সকাল থেকে পেট্রোল পাম্পে ধর্ণা দিয়ে পেট্রোল না পাওয়ায় পথ অবরোধ করলেও ক্ষুব্ধ ভোক্তারা। ঘটনা বিলোনিয়ায়, পরে পুলিশের ডিআইজি উত্তম মজুমদারের হস্তক্ষেপে মুক্ত হয় অবরোধ। রাজ্যে পেট্রোলের সংকট অনেকটা হ্রাস পেলেও বিলোনিয়ায় তীব্র থেকে তীব্রতর। বিলোনিয়ায় একটি মাত্র পেট্রোল পাম্প থাকলেও বর্তমানে এটি মানুষের চাহিদা পূরণ করতে পারছে না। একদিনে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাম্পের সামনে লাইন দিয়ে অনেকেই পেট্রোল না পেয়ে ফিরে যেতে হচ্ছে। কিন্তু বুধবার সকালে ভোর থেকেই ভোক্তারা প্রতিদিনের মতো পাম্পের সামনে লাইন ধরে, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও পাম্প কর্তৃপক্ষ না আসায় ভোক্তারা এক সময় ক্ষোভে ফেটে পড়ে ও সকলে মিলে রাস্তা অবরোধে বসে। ফলে বিলোনিয়া আগরতলার ও আশপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকার পর এই রাস্তা দিয়ে আগরতলা যাচ্ছিলেন পুলিশের ডিআইজি উত্তম মজুমদার। ফলে তিনিও আটকে পড়েন অবরোধে। পরে তারই হস্তক্ষেপে প্রায় 1 ঘন্টা পর পথ অবরোধ মুক্ত হয়। বিভিন্ন দোকান থেকে বিভিন্ন সময় কিনা হয়, বাইক চলে, গাড়ি চলে, কিন্তু বিএসসি পাওয়া যায় না। এটাই হলো প্রশাসন যদি চেষ্টা করে খোলাবাজারের ক্রাইসিসগুলো, তেলগুলো কেমনে যায়। রাত্রে সন্ধ্যা 6টার পরেও তেল দেওয়া হয়েছে। এখন অব্দি আসে নাই, আমরা 8টা থেকে অবরোধ করছি। রাস্তা অবরোধ করছি। ডিআইজি সাহেবের কথা, অন্যান্য প্রশাসন আইয়া এখানে হিসাব চাইব, এই কথার পরিপ্রেক্ষিতে আমরা অবরোধ প্রত্যাহার করছি। বিভিন্ন জায়গার মধ্যে পাওয়া যেতেছে, আপনাদের তরফ থেকে কোনো রেট বা কিছু করা হচ্ছে? হ্যাঁ, অভিযোগ যেহেতু এসছে, নিশ্চয়ই আমরা এটা দেখবো। খোলাবাজার আমরা বিভিন্ন জায়গাতে রেড করব। তবে এটা ঘটনা যে তেলটা যেভাবে দেওয়া হচ্ছিল, আমরা 2-3 দিন তো আমাদের পুলিশ যারা ছিল দেখা যাচ্ছে যে একটা সিস্টেমেও ওয়াইজ দিয়েছিল। এরপরেও খোলাবাজারে নিশ্চয়ই এখন যে কোনো অভিযোগ উঠছে, নিশ্চয়ই আমরা দেখবো এটা। যদি না দেয়, নিশ্চয়ই এটা প্রশাসনিকভাবে তো এটা দেখা দরকার, এবং আমরাও সিভিল প্রশাসনের ব্যাপার হলো আমরাও এটা দেখবো, এটা কোথায় কি হচ্ছে নিশ্চয়ই দেখবো আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অফিসারদের জন্য 8 শয্যা বিশিষ্ট ব্যারাকের উদ্বোধন হয় মঙ্গিয়াকামীস্থিত ব্যাটালিয়নের সি কোম্পানি ক্যাম্পে। এর উদ্বোধন করেন সিআরপিএফ এর 71 নং বাহিনীর ডিআইজি রবিকান্ত সাই। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অফিসারদের জন্য 8 শয্যা বিশিষ্ট ব্যারাকের উদ্বোধন করেন সিআরপিএফ 71 নং বাহিনীর ডিআইজি রবিকান্ত সাই। বুধবার মঙ্গিয়াকামীস্থিত ওই ব্যাটালিয়নের সি কোম্পানি ক্যাম্পে এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন সকাল 11টা নাগাদ অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানটি। এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাটালিয়নের ডিআইজি রবিকান্ত সাই ছাড়াও উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট এনকে সিং, অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক হরিপদ দাস সহ অন্যান্য আধিকারিকরা। उसका डायरेक्टली हमारे काम के ऊपर इफेक्ट आता है।
इसलिए ये हमारी जिम्मेवारी बनती है अधिकारियों की, सुपरवाइजरी ऑफिसर्स की, कि जहाँ भी हमारे जवान रहें, क्योंकि जवान 95% फोर्स का हिस्सा होते हैं, उनकी रहने की व्यवस्था, रहने का, खाने का, सोने का अच्छा होना चाहिए और साफ़ होना चाहिए, क्योंकि साफ़ सफाई जो है वो एक आदमी के साइकोलॉजी के ऊपर इम्पैक्ट डालती है। अगर आप साफ़ सफाई के और अच्छे माहौल में रहेंगे, आपकी सोच। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক সর্বদলীয় সভার মাধ্যমে কমলপুরে প্রকাশিত হল ভোটার খসড়া তালিকা প্রকাশ করেন এআরও তথা মহকুমা শাসক রাবেল হেমেন্দ্র কুমার। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বুধবার কমলপুর মহকুমার ৪৫ নং কমলপুর এবং ৪৬ নং এসসি সংরক্ষিত আসনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন এআরও তথা কমলপুর মহকুমা শাসক রাবেল হেমেন্দ্র কুমার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার কমলপুর মহকুমা শাসক কার্যালয়ে দুপুর ১১টা নাগাদ এসডিএম তথা এআরও রাবেল হেমেন্দ্র কুমার, ডিসিএম অনিমেষ বর্মন ভোটার তালিকা প্রকাশ করে তার প্রতিলিপি রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেন। বৈঠকে কংগ্রেস, সিপিএম, বিজেপি, টিএমসি সহ সব রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে। নতুন তালিকা মোতাবেক ৪৫ নং কমলপুর সাধারণ আসনে মোট ভোটার সংখ্যা ৪০,৭৭২ জন, ৪৬ নং সুরমা আসনে মোট ভোটার সংখ্যা ৪১,৩৬৯ জন। এআরও রাবেল হেমেন্দ্র কুমার জানান, आज की जो मीटिंग थी स्पेशली समरी डिवीज़न के लिए थी। समरी डिवीज़न स्पेशल कुछ नहीं है, मतलब स्पेशल एक्सरसाइज नहीं है, हर साल होता है और रूटीन एक्सरसाइज हमारे लिए। इंटेंसिव समरी डिवीज़न नहीं है, समरी डिवीज़न इंटेंसिव डिवीज़न नहीं है, समरी डिवीज़न है। इसीलिए आज का जो डेट था उसमें ड्राफ्ट इलेक्टोरल रोल आज पब्लिश हुआ है। 15 तारीख को फिक्स डेट था। आज सारी पॉलिटिकल पार्टी की मीटिंग लाई गई, उनको इलेक्टोरल रोल दिया गया और उनका जो रोल है स्पेशली बीएलएस का जो रोल है फॉर्म नंबर 6 में स्पेशली एंड 8 में, बिकॉज न्यू वोटर्स जितने भी हैं 18+ जितना भी वोटर्स है उनके लिए एक तरह से मोटिवेशन का काम करेंगे वो बीएलए से। वैसे हमने बीएलओ को भी और डेजिग्नेटेड ऑफिसर को सभी को बोला है और उनके साथ स्पेशल कैंपेन, स्वीप कैंपेन जो पिछले दिनों से चला आ रहा है, उसके तहत हमारा स्पेशल फोकस है कि जो नए वोटर्स हैं उनको इंक्लूड किया जाए, क्योंकि यदि फॉर्म 1 to 8 का यदि हम एनालिसिस करते हैं तो कई बार लगता है कि न्यू वोटर्स का और स्पेशली जो फीमेल वोटर्स हैं उनका इंक्लूजन बहुत कम हो रहा है। तो स्पेशली हमारा फोकस इस बार रहेगा कि नए वोटर्स को हम लोग जोड़ें और जितना भी यदि जेंडर और इलेक्शन जो पॉपुलेशन का जो रेशियो जो कई जगह पर कम है उसको। উল্লেখ্য, আগামী জানুয়ারি মাসের মধ্যে রাজ্যের চূড়ান্ত পর্যায়ের ভোটার তালিকা প্রকাশিত হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুজো প্রসাদকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 21 জন। ঘটনা উদয়পুর মহকুমার তেপানিয়া গ্রামে। অসুস্থদের চিকিৎসা চলছে গোমতী জেলা হাসপাতালে। পূজার প্রসাদ খেয়ে হাসপাতালে ভর্তি 21 জন। বাড়িতে স্থানীয়ভাবে চিকিৎসা চলছে প্রায় 100 খানেক লোকের। ঘটনা উদয়পুর মহকুমার তেপানিয়া গ্রামে। মঙ্গলবার রাতে খাওয়া প্রসাদে কোনো বিষক্রিয়ার ফলেই এই ঘটনা। রাতেই সমস্যা দেখা দেয় যারা প্রসাদ খেয়েছেন তাদের। বুধবার সকাল থেকে মানুষ ভর্তি হতে থাকেন গোমতী জেলা হাসপাতালে। ঘটনায় জানা যায়, টেপানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার নারায়ণ ভৌমিকের বাড়িতে মঙ্গলবার রাতে রাম ঠাকুরের সত্যনারায়ণ পুজো ছিল। সেই পুজোতে গ্রামের মানুষ খিচুড়ি ও সিন্নি প্রসাদ খায়, সবাই বাড়িতেও নিয়ে যায়। কিন্তু অধিক রাতে যারা প্রসাদ খেয়েছেন তাদের পেটে ব্যথা, জ্বরসহ নানা উপদ্রব তৈরি হয়। রাতেই কয়েকজন ভর্তি হয় হাসপাতালে। বুধবার সকাল থেকে হাসপাতালে যাওয়ার প্রবণতা বাড়ে। এখন পর্যন্ত পুরুষ, মহিলা, শিশু মিলে 21 জন ভর্তি রয়েছে হাসপাতালে। যারা প্রসাদ খেয়েছে প্রত্যেকের একই অবস্থা। অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করছে। কি থেকে বিষক্রিয়া তা জানা যায়নি। হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তাদের প্রত্যেকের স্যালাইন চলছে। আগে থেকে অনেকটা সুস্থ রয়েছেন তারা। কটার দিকে কালকে? 10:30 প্রসাদ হয়েছিল। ঘটনাটা শুরু হয়েছে কটার দিকে? ওই তো কালকে সকাল থেকে আরম্ভ হয়েছে আর কি। সত্যনারায়ণ গেছিলাম। তো প্রসাদ বেশি সবাই তো ভালো তখন এরপরের থেকে আমি এলাকার মধ্যে একটা সত্যনারায়ণ পূজা হয়েছিল। সত্যনারায়ণ পূজার মধ্যে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, সিন্নি প্রসাদ দিচ্ছে। সেখানে তারা তো সবাই ভক্ত হিসাবে গেছে, এখন প্রসাদ খাইছে। তারা অ্যাকচুয়ালিতে খিচুড়িতে প্রবলেম হয়েছে না সিন্নিতে প্রবলেম হয়েছে এটা আমরা ঠিক করতে পারি না। কালকে থেকেই সবাই মোটামুটি অস্থিরতা দেখা দিতেছে। কালকে 3-4 দিন ভর্তি হয়েছে। এখন পর্যন্ত কালকে যারা মোটামুটি থাকতে পারছে থাকছে, আর আজকে পর্যন্ত তারা পারতেছে না। আজকে সবাই এডমিট আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত গড়ার স্বপ্নকে সাকার করতে কমলপুরে বিভিন্ন স্থানে সাফাই কর্মসূচি সংগঠিত করল কমলপুর একতা সংঘ ক্লাবের সদস্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত গড়ার আহ্বানে সাড়া দিয়ে সাফাই অভিযানে নামল কমলপুর শহরের একতা সংঘ। বুধবার একতা সংঘ ক্লাবের সদস্যরা কমলপুর বাজার সাফাই করে পরে ভট্টাচার্য পাড়া সহ রামকৃষ্ণ আশ্রম রোডের নর্দমা সহ জঞ্জাল সাফাই করে। সাফাই অভিযানে নেতৃত্ব দেন ক্লাবের সম্পাদক বিজয় দেব, সভাপতি অমর ভট্টাচার্য, সদস্য দুলাল ভট্টাচার্য সহ এলাকার যুবকরা। শেষে এই স্বচ্ছ ভারত অভিযানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একতা সংঘ ক্লাবের সভাপতি অমর ভট্টাচার্য বলেন, এই উদ্যোগে জনগণের অংশগ্রহণ এবং সচেতনতা প্রয়োজন। পাশাপাশি সকলের উচিত নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা, তাহলেই সম্ভব স্বচ্ছ ভারত গড়া, নতুবা সম্ভব নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের জন্য যে ঘোষণা করছে তারকে সমর্থন জানিয়ে আমরা একতা সংঘের উদ্যোগে আজকে আমাদের এলাকা এবং বাজার সেখানে পরিষ্কার করার জন্য আমরা উদ্যোগ নিছি এবং আমরা কাজে হাত লাগাইছি এবং আমরা প্রতিটা জনগণের কাছে আবেদন করতেছি সমস্ত জনগণ যদি সচেতন হয় তবে স্বচ্ছ ভারত সেখানে করা যাইব এবং নাগরিকরা যদি সচেতন না হয় এই স্লোগান দিয়েও সেখানে স্বচ্ছ ভারতের স্লোগান সার্থক হওয়া যেত না। তার জন্য আমরা এই কমলপুরের যারা ব্যবসায়িক বৃন্দ সবার কাছে আমরা আবেদন জানাইছি, আপনি নির্দিষ্ট জায়গায় আপনার আবর্জনা ফেলুন, তারপরেই আমাদের এই বাজার সমস্ত জায়গায় স্বচ্ছ। উল্লেখ্য, মঙ্গলবার ধলাই জেলার প্রতিটি মহকুমা, থানা, পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে সাফাই অভিযান করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্ব প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় উদয়পুর কেবিআই স্কুলের বিআরসি হলে। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা উদয়পুর শাখার উদ্যোগে হয় এই অনুষ্ঠানটি। বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হল উদয়পুরে। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদয়পুর ইউনিটের উদ্যোগে হয় এই অনুষ্ঠানটি। উদয়পুর কেবিআই স্কুলের বিআরসি হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজের নানান স্তরের প্রবীণরা অংশ নেয়। 1 অক্টোবর গোটা পৃথিবীতে বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়, কিন্তু ত্রিপুরা রাজ্যে এবার 1 অক্টোবর দুর্গোৎসব থাকায় উদযাপন করা যায়নি। তাই 15 অক্টোবর গোটা রাজ্যের সাথে উদয়পুরেও দিনটি পালিত হয়। তাতে সমাজ শিক্ষা দপ্তর, ব্যাংক এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত থেকে প্রবীণদের সামাজিক নিরাপত্তার নানা দিক তুলে ধরেন। সভায় গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিশির সাহা, সম্পাদক সুধাংশু বিকাশ ভৌমিক, সহসভাপতি বীরেন্দ্র কর্মকার, রাজ্জাক মিয়া সরকার প্রমুখরা উপস্থিত ছিলেন। 1 অক্টোবর কিন্তু এবার আমাদের এখানে দুর্গা পূজার প্রথম সপ্তমী পূজা যেহেতু এই জন্য আমাদের রাজ্যে বিশ্ব প্রবীণ দিবস 1 অক্টোবর পালন না করে এটা সরকারিভাবে আজকে 15 অক্টোবর পালন করা হচ্ছে। তো আমরা পেনশনার গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন প্রতি বছরই আমরা 1 অক্টোবর এটা পালন করি, কিন্তু এইবার আমরা ওই দুর্গা পূজা এবং অন্যান্য উৎসবের কারণে আজকে আমরা এই 15 অক্টোবর পালন করতে আসছি। মূল উদ্দেশ্য হচ্ছে প্রবীণদের যে বিভিন্ন সমস্যা ইত্যাদি আছে সেই সমস্যাগুলির ক্ষেত্রে সমাজের বিভিন্ন অংশের মানুষ যাতে প্রবীণদের সহানুভূতির সাথে বিবেচনা করে তাদের সমস্যাগুলি নিয়ে চিন্তা ভাবনা করে এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সমাজে যাতে তারা পরিপূর্ণরূপে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে বাঁচতে পারে, তার জন্যই এই বিশ্ব প্রবীণ দিবস রাষ্ট্রসংঘের এই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নারী নির্যাতন, গার্হস্থ্য হিংসা সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নিকট এক ডেপুটেশন দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফআই এর তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস সহ অন্যান্যরা। নারী নির্যাতন, গার্হস্থ্য হিংসা, নেশা, জুয়া এইসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, উপজাতি যুব ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নিকট এক ডেপুটেশনে মিলিত হয় সোমবার বিকাল 5টায়। এই 3 সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারী সমিতির বিভাগীয় সম্পাদিকা তথা বিধায়িকা গৌরী দাস, উপজাতি যুব ফেডারেশনের তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক প্রদীপ দেববর্মা, ডিওয়াইএফআই এর তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক শঙ্কর দেবনাথ, সভাপতি অমরেশ চৌধুরী সহ 7 জনের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের পক্ষ থেকে গৌরী দাস তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অজিত প্রতাপ সিংয়ের নিকট তাদের দাবি সনদ তুলে দেন। মহকুমা পুলিশ আধিকারিক তাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং দাবিগুলি পূরণে অবিলম্বে চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন। এদিনের ডেপুটেশন সম্পর্কে বলতে গিয়ে বিধায়িকা গৌরী দাস বলেন, এই যে সারা ভারতবর্ষের সঙ্গে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও নারী নির্যাতন, গার্হস্থ্য হিংসা, বিভিন্ন নেশা বিরোধী
এই কার্যকলাপগুলি সারা রাজ্যে সংগঠিত হচ্ছে। কারণটা আমরা জানতে কী কারণে হচ্ছে সেটা জানি না। আমাদের ত্রিপুরা রাজ্যের এই সুনামটাকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্তকারীরা সেটা করছে নাকি আমরা এখনও বুঝতে পারছি না। আমাদের সংগঠনগতভাবে আমরা উদ্যোগ নিচ্ছি, 3টা সংগঠন যৌথ উদ্যোগে, এবং আমাদের বামফ্রন্ট সরকারও প্রশাসনিকভাবে অনেক পদক্ষেপ নিচ্ছে। তবু সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সারা দেশের সঙ্গে, আমাদের রাজ্যেও সেটা তেলিয়ামুড়া বিভাগেও। তাই আমরা আমাদের এসডিপিও মহোদয়ের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি, যাতে আমাদের সেটা আমাদের তেলিয়ামুড়া বিভাগে হয়নি, রাজ্যের সেই ইয়েতে খুব সম্ভবত চন্দ্রপুরে হয়েছে। কিন্তু আমরা তো সেটা জানলাম, এটা তো নিন্দনীয় বিষয়, সেটা ঠিক না, সেটা নিন্দনীয়, সেটা নিন্দা জানাচ্ছি আমরা। নারী সংগঠন, যুব সংগঠন, দোষীদের শাস্তি, কঠোর শাস্তি হোক, সেটাই আমরা চাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বহুমুখী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র রাজস্বীতে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদ সম্মান 2014 প্রদান করল উদয়পুর পুর পরিষদ। অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় উপস্থিত দর্শকদের মধ্যে। শারদ সম্মান 2014 প্রদান করল উদয়পুর পুর পরিষদ। মঙ্গলবার বহুমুখী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র রাজস্বীতে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো এলাকার ক্লাবগুলির মধ্যে প্রদান করা হয় শারদ সম্মান। গোটা অনুষ্ঠানকে ঘিরে ছিল ব্যাপক উৎসব। পুরো এলাকার প্রায় প্রতিটি ক্লাব অংশ নেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। বাইরের কোনো নামকরা শিল্পী না থাকলেও প্রতিটি ক্লাবের স্থানীয় শিল্পীরা এদিন অন্য স্বাদের অসম্ভব ভালো এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়। অনুষ্ঠান শুরু হয় বেশ কয়েক জোড়া ঢাকের আওয়াজের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর চেয়ারপারসন মনিকা দাস, ভাইস চেয়ারম্যান রঞ্জন কৃষ্ণ দাস সহ পুর কমিশনাররা এবং বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। বিচারকদের বিচারের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবে স্বল্প পরিসরে উৎসব আয়োজনে উৎকর্ষতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ এগিয়ে চল সামাজিক সংস্থা শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জায় রবীন্দ্র সংঘ, শৃঙ্খলা ও সাংস্কৃতিক এসি মিলান, সামাজিক সচেতনতায় নেতাজি সুভাষ সামাজিক সংস্থা, বৃহৎ পরিসরে উৎসব আয়োজনে উৎকর্ষতা দরুন অরুণাচল সংঘের হাতে শারদ সম্মান তুলে দেন অতিথিরা। বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে শারদ সম্মান অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। সাধারণ প্রশাসন ও আরক্ষা দপ্তরকে ধন্যবাদ জানাই শারদ উৎসবকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সাহায্য করার জন্য। উদয়পুর পুর পরিষদ হওয়ার পর এই প্রথম শারদ সম্মান প্রদান অনুষ্ঠান হচ্ছে। বিচারক মণ্ডলীর সার্বিক পর্যবেক্ষণ দ্বারা এই বছরে শারদ সম্মানের ঘোষিত সংস্থা বোঝা হয়। এখন ক্লাবের দৃষ্টিভঙ্গি ও পরিবর্তন হয়েছে। পূজা এবং খেলাধুলার পাশাপাশি অনেক সমাজ কল্যাণমূলক কাজ করি, যেমন গরিবদের বস্ত্রদান, রক্তদান শিবির, প্রাকৃতিক বিপর্যয়ে সাহায্য করা, ভোগবাদী সমাজ